নেত্রী আমাদেরকে বলছেন, আমাদের সাথে কথা বলেন কয়েকদিন পর পরই। ইনশাল্লাহ আমাদের জননেত্রী আসছে বাংলাদেশে, আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখব। এখন ইউনূস, তথাকথিত ইউনূস সরকার, ওরা যেন দেশ ছেড়ে না যেতে পারে, ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা করব। এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুতিনের মধ্যে। ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন, যাতে ইউনূস পদত্যাগ করেন। ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ উল্লেখ করা হচ্ছিল, আমরা উল্লেখ করছিলাম, মাত্র 1 বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধে মানুষ ফ্যাসিবাদিতার অভিযোগের আঙুল তুলছে। অমাবস্যা রাতে কিংবা পূর্ণিমা রাতে এই সরকার পালিয়ে যাবে, কেউ হয়তো জানবে না। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে, ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি, সেনাপ্রধান চেঞ্জ হতে পারে। ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়ে সেনা সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন, আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন, জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনই, গালিগালাজ করছেনই, আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন। অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। কিন্তু ভাই, নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়াভাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হ্যাঁ অভিযুক্ত করেছে, অনেকদিন পরে, ক্ষমতা হারানোর প্রায় 10 মাস 11 মাস পরে অভিযুক্ত করেছে বা করছে। কিন্তু চূড়ান্তভাবে কি গালি দিয়েছে? গালি দিতে পারছে? কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার, এই শ্বাসরুদ্ধকর, এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে। সেটা 1/11-এর ওই রকম একটা প্রেক্ষাপট হোক বা যে কোনোভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে। কাজেই সেনাবাহিনীকে গালিগালাজ করে, গালি দিয়ে রক্ষা হবে না। আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে, দেশীয় অস্ত্র উদ্ধার করবে, আরও গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে। এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী 5 ধাপে, গত 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 5ম ধাপে এই মুহূর্তে মাঠে আছে। এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায়, কেমন হবে? ধরেন সেপ্টেম্বর মাস, নেক্সট যে ম্যাথটা বাড়বে বা ম্যাথটা বাড়াবার প্রয়োজন হবে, সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনে করুন উঠে যাচ্ছে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে, পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে। আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। পুলিশের আধুনিকায়ন, পুলিশের সুযোগ সুবিধা, পুলিশ কেন সেনাবাহিনী, সব বাহিনীর এই যে 16 বছরের শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এটি অতীতে কখনোই হয়নি। শুধু তাই নয়, পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে, হৃদয়ে রক্তক্ষরণ আছে, তাদের ভাই, তাদের বোনকে হত্যা করা হয়েছে। পুলিশকে ছেড়ে দেবে? পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে, সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে, বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই, গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে, সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন মাঠে আছে উঠে যাবে, উঠে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে, পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে। কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে, এটাই হওয়া উচিত। সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে। আজকে বলছি কথাটা, আগামী দিনে আপনারা যদি বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয়, আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমেই আওয়ামী লীগ ফিরবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বার্তা সংস্থা, তারা তাদের
দৃষ্টিভঙ্গি থেকে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং এগুলো সবগুলোই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন অন্ধকারের দিকে, সেসব বিষয় তুলে নিয়ে আসছে। আটলান্টিক কাউন্সিল এটি একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ রেভলিউশন ইজ অ্যাট এ ক্রসরোড। বাংলাদেশ যে কিভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলোই এই প্রতিবেদনে স্থান পেয়েছে। মজার বিষয় হচ্ছে আটলান্টিক কাউন্সিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। এই প্রতিষ্ঠানের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি আটলান্টিক কাউন্সিলের যে ওয়েবসাইট তাতেই একটি আর্টিকেল লিখেছিলেন, প্রতিবেদন দিয়েছিলেন 2024 সালের 7 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পরে। তার সেই লেখাটির শিরোনাম ছিল হাসিনা ইজ আউট, ইউনুস ইজ ইন, ইয়ার আর দ্য 3 বিগেস্ট ফ্যাক্টরস টু ওয়াচ ইন বাংলাদেশ। অনেক কিছু লিখেছেন, পড়ে দেখতে পারেন। মজার বিষয় এই জন্য বলছিলাম, সেই আটলান্টিক কাউন্সিলে 1 বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কে যেই মন্তব্যগুলো করা হয়েছে মোটামুটি একেবারে ইউটার্ন বলা যেতে পারে। বাস্তবতাতে সেটি মানুষ যা আশা করেছিল, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। কি বলছে আটলান্টিক কাউন্সিল? এখানে বলা হচ্ছে, আমি এই দীর্ঘ একটি লেখা এর অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরছি, ব্যাখ্যার মোটামুটি খুব একটা প্রয়োজন হবে না, আমি একটু বলি আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে যে বিপ্লবের বর্ষপূর্তির সময় বাংলাদেশের নাগরিকরা এটিকে পকেট মার হিসেবে দেখছেন। চরমপন্থীরা শক্তিশালী হয়েছে, সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা টালমাটাল। জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় বরং নৈরাজ্যের দ্বার প্রান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে 5 আগস্ট 2024 হাসিনা পতনের পরপরই যা যা উল্লেখ করা হলো সংক্ষেপে, এর সব কিছুই জল করে উঠছিল প্রথম দিকে। ধর্মীয় চরমপন্থীরা দেশ জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরপরই আল কায়েদার যে মিডিয়া উইং আল সাহাব 12 পৃষ্ঠার একটি বার্তা প্রকাশ করে, যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে উল্লেখ করা হয়, ভাস্কর্য ধ্বংসের প্রশংসা করা হয়। সন্ত্রাসী হিসেবে ঘোষিত হিজবুত তাহরির ঢাকার রাস্তায় কোনো ধরনের বাধা ছাড়াই খিলাফতের জন্য মার্চ নিয়ে মিছিল করে। যদি আমরা দেখেছি পরবর্তীতে সেই মিছিলে পুলিশ একটু আক্রমণ করে, চারিদিকে সমালোচনার ঢেউ যখন ওঠে তখন। যাই হোক, এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল আল কায়েদা অনুমোদিত আল আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা। শীর্ষ জঙ্গি সহ 15,000-এরও বেশি বন্দী দ্রুত জামিনে মুক্তি পেয়েছে। সারা দেশে সমন্বিতভাবে কারাগার ভাঙার ঘটনায় 98 জন দোষী সাব্যস্ত ইসলামী সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে যায়। আর এখন রাস্তায় জিহাদি পতাকা উড়ছে, কর্তৃপক্ষ অন্যদিকে তাকিয়ে আছে উদাসীনতার ভাব করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদিও মুখে বলছেন বাংলাদেশে উগ্রবাদ পুনরুত্থিত হবে না, কিন্তু বাস্তবতা বলছেন ভিন্ন কথা। এখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে নারীদের একটি বড় অংশ সামনের কাতারে ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, অথচ তারাই এখন মৌলবাদী শক্তির উত্থানে প্রথম আক্রান্তের শিকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে 2025-এর জুন পর্যন্ত 2442টি হামলার ঘটনা ঘটেছে। ইসলামী জঙ্গিরা ধ্বংস করেছে কয়েক ডজন সুফি মাজার এবং আহমদিয়া মসজিদ। যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলতে রাজি নন, তিনি বলছেন রাজনৈতিক আক্রমণ। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের কাছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অন্ধকারময় বিষয় ছিল হচ্ছে জোরপূর্বক গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা। অথচ এই সরকারের প্রথম 11 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 27টি, যা 2023 সালে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল তার চেয়েও 7টি বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এতটাই অবনতি ঘটেছে যে যা অকল্পনীয়। দায় মুক্তি নিয়ে মব সন্ত্রাস চলছে নির্বিচারে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে 179টি গণহত্যার ঘটনা ঘটেছে। এটা তারা কিভাবে হিসাব করেছে আমি জানি না। ফেব্রুয়ারিতে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হলো, পুলিশ প্রায় 20,000 মানুষকে আটক করে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক। মে মাসে সংখ্যাটি পৌঁছেছে 48,400-তে। অর্থাৎ সারা দেশে যে গণগ্রেপ্তার ধরপাকড়, শুধু মে মাসে 48,400, যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে যে 1 মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে ধরা হয়েছে, যাদের প্রায় সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে। এই প্রতিবেদন বলা হচ্ছে আটলান্টিক কাউন্সিলের দীর্ঘ এই প্রতিবেদন বলছে সন্দেহ বেড়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে পারে,
যাতে 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র নেতাদের দ্বারা তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং তাদের মিত্র ইসলামপন্থী দলগুলোকে শক্তিশালী করা যায়। এগুলো আমরা অনবরত বলে আসছি, এগুলো একেবারে ওপেন সিক্রেট। যা যা বলা হচ্ছে এখানে তার সাথে মতবিরোধ করার খুব একটা জায়গা নেই বলা যায়।